আজকে আমরা শিখবো হচ্ছে টেন্স। ওকে, টেন্স। টেন্স কি আসলে? হ্যাঁ, টেন্স হচ্ছে কাল বা সময়। এর অর্থ হচ্ছে কাল বা সময়। ইংরেজি গ্রামারবিদরা এই আমরা যে কথা বলি সেই কথাগুলোকে একটা সিস্টেমে নিয়ে আসার জন্য এই আমাদের কথাগুলোকে অ্যানালাইসিস করে তিনটা শ্রেণীতে ভাগ করছে। একটা হচ্ছে বর্তমান কাল, একটা হচ্ছে ভবিষ্যৎকাল, আর একটা হচ্ছে অতীতকাল। এই তিনটা শ্রেণীতে ভাগ করে, তিনটাকে আরো চারটা শ্রেণীতে ভাগ করে, মোট 12টি শ্রেণীতে ভাগ করে এই একটা স্ট্রাকচার দাঁড় কি রয়েছে, যেন শিক্ষার্থীরা যে কোনো একটা ভাষাকে শিখতে পারে, বিশেষ করে ইংরেজি ভাষাটাকে সুন্দরভাবে শিখতে পারে। তো সেই জিনিসটাই আজকে আমরা শিখবো, টেন্স শিখবো। হ্যাঁ, কারণ ইংরেজি শিখতে হলে, ভালোভাবে ইংরেজি জানতে হলে আপনাকে টেন্স জানতে হবে। কারণ টেন্স ছাড়া আপনি আসলে ইংরেজির প্রকৃত গ্রামার ওয়াইজ বা ইংরেজি শিখতে পারবেন না, ইংরেজি বলতেও পারবেন না। সুতরাং আমরা টেন্স শিখতে যাচ্ছি আজকে। তো টেন্সের তো কাল আমরা জানছি। এখন কি কি, এই যে প্রেজেন্ট টেন্স বললাম, মানে বর্তমান কাল, ভবিষ্যৎকাল এবং অতীতকাল, এই তিনটা জিনিসকে আমরা একটু একটু করে শিখবো। আচ্ছা, এবার আসেন এই টেন্সের কালের মধ্যে প্রথম হলো প্রেজেন্ট টেন্স। আমরা শুধু ইয়াগুলো লিখি, তিনটা নাম লিখি আগে। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এই তিনটার মধ্যে এক একটা আছে, আবার এটার মধ্যে আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটা। ঠিক পাস্টের আবার পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার টেন্সের আছে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই 12টা টেন্স আমরা একে একে একটি করে একটি ক্লাস করে শিখবো। গত 3টি ক্লাসে আমরা শিখছিলাম এই টেন্স গুলোকে শেখার জন্য যে যাবতীয় জিনিসগুলো দরকার, যেমন পাঠ্যপুস্তক দরকার, সাবজেক্ট অবজেক্ট দরকার, তারপরে হচ্ছে আপনার নাম্বার দরকার, পার্সন দরকার, এগুলো আমরা শিখেছি। তাহলে প্রথম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট টেন্স এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। ওকে, ঠিক আছে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা যে বলছিলাম যে বর্তমানের কথা বলি, বর্তমান কালে বর্তমান সময়ে কোনো কাজ বা ঘটনা ঘটে, ঘটে বা করে, করে বোঝায়। যেমন ধরুন, আমি ঢাকা যাই, তার মানে এই শব্দটা দ্বারা কি বোঝা যায়? আমি ঢাকা যাই, আমি সবসময় ঢাকা যাই, সে প্রতিদিন বাড়ি আসে, আমরা ভাত খাই, তুমি ঢাকা যাও, তুমি কাজ করো। এই যে কথার বাক্যের শেষে একটা এ থাকে, এবং এটা বোঝাই যায় যে এই জিনিসটা একটু সবসময় করা হয়। যেমন আমি ভাত খাই, তার মানে আমি কি সবসময় তো ভাত খাই? এখানে এই শব্দটা, এই বাক্যটা কি বোঝা যায়? যে আমি সবসময় ভাত খাই। তো এই যে সেন্টেন্স গুলো আসবে সেগুলো সবগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা বোঝার সাথে বলতে পারি যে বাংলা ক্রিয়ার শেষে থাকে অ, এ, এন, এগুলা, ই,
এর উচ্চারণগুলো থাকে, যেমন আমি খাই, তুমি খাও, সে খায়, ই এ অ। তারপরে আমরা তুমি করো, সে করে, তারা করে, এ। তাহলে এই শব্দ, এই উচ্চারণগুলো বাংলা ক্রিয়ার শেষে বা বাংলা কথার শেষে থাকবে। এবার আসলে মূল জিনিসটা আসি। মূল জিনিসটা হচ্ছে গঠন। আমরা মেন জায়গায় চলে যাচ্ছি, গঠন। এই যে কথাগুলো আসবে, যে জিনিসগুলো আমরা নিয়মিত অভ্যাস বোঝাই, সবসময় করি এরকম বোঝাই, হ্যাঁ, এই শব্দগুলো, এই বাক্যগুলোকে ইংরেজি স্ট্রাকচারে একটা দাঁড় করেছে, সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। আর সেটা প্রথমে সাবজেক্ট বসবে, পরে মূল ভার্ব বসবে। এই যে আমরা আগে শিখছিলাম যে ভার্বের প্রকার শিখছিলাম, এটা হলো ভার্ব, ওই যে শিখছি যে কারণে এখন বলতে পারতেছি যে মূল ভার্ব বলবে, মানে মেইন ভার্ব বলবে প্লাস অবজেক্ট বলবে। আমরা অবজেক্ট আগের ক্লাসে অবজেক্ট শিখছি। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন। এই জিনিসটা সব সময় আজীবন কাজে লাগবে। আমার বর্তমান সময়ে ঘটে, বর্তমান সময়ে হয় এমন যত ধরনের কথা আছে, যত ধরনের বাক্য আছে, সবগুলোকে আমরা এই স্ট্রাকচারে বলবো। যেমন ধরেন, আমি ঢাকা যাই, তাহলে আমি ঢাকা যাই, সবসময় যাই, হ্যাঁ, এটা বোঝা যায় না যে সবসময় যাই। এবং বাংলা ক্রিয়া হিসেবে বলছে না, রস্যই থাকবে, এটা আছে আছে। তাহলে এইটা ইংলিশ কি হবে? প্রথমে সাবজেক্ট চলে আসবে, সাবজেক্ট হলো আই। আমি বলছিলাম যে আমরা সাবজেক্ট শেখানোর সময় যে কাজটা করে সে হচ্ছে সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট ইংলিশটা কি? আই। তারপরে বলছে কি আসবে? ভার্ব আসবে। তাহলে এখানে ভার্ব কোনটা? আমরা যখন পাঠ্যপুস্তক শিখছি, আমরা ভালো করে শিখছিলাম যে ভার্ব কাকে বলে। ভার্ব অর্থ কাজ, ভার্ব অর্থ কি? কাজ। তাহলে এখানে কাজ কোনটা? ঢাকা নিশ্চয়ই কোনো কাজ না, ঢাকা তো কোনো কাজ না, যাওয়াটা কাজ। কি যাই মানে একটা কাজ করি, যাই। তাহলে কি এই গোটা হচ্ছে কাজ। তাহলে আমরা এই গোটা কোথায় চলে আসবে? এই জায়গায় গো চলে আসবে, আই গো। তাহলে সাবজেক্ট ভার্ব, এরপরে কি আসবে? অবজেক্ট। তাহলে এটা যদি সাবজেক্ট হয়, আমি যদি সাবজেক্ট হয় আর যাই যদি ভার্ব হয়, তাহলে এখানে অবজেক্ট হিসেবে কি আসবে? ঢাকা, ঢাকা। এখন প্রশ্ন হলো, আমি ঢাকা যাই, আর গো ঢাকা, বাক্যটা কি সম্পূর্ণ হয়েছে? হয় নাই। কেন হয় নাই? ওই যে আমরা প্রিপজিশন পড়ছিলাম, যে কোন প্রিপজিশন কি করে? প্রি হচ্ছে আগের, আর পজিশন মানে অবস্থা। প্রিপজিশন মানে আগের অবস্থা, অর্থাৎ কোন বাক্যের বা কোন শব্দের আগে বসবে এবং সেই সব বাক্যটাকে অর্থবোধক করবে। তাহলে এই জায়গায় এই একটা প্রিপজিশন লাগবে, সেটা হচ্ছে টু। আমি কোথায় যাই? ঢাকায় যাই। ঢাকায় ঢাকায়, মানে একটা জায়গার প্রতি নির্দেশ করছে, যে কারণে আমরা এখানে টুটা বসাইছি। সুতরাং আমি ঢাকা যাই ইংরেজি হচ্ছে আই গো টু ঢাকা। এখন আমরা যদি এরকম আরো অনেক সেন্টেন্স বলি, সিস্টেম একটাই, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে আমি বলি আমি ভাত খাই, কি হবে? আমি ভাত খাই, কি হবে? আই, খাওয়াটা আগে চলে আসবে, কারণ ভাত আগে আনতে হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে খাওয়া আগে চলে আসলে আই ইট, যেহেতু মেন ভার্ব বলছে না, মূল ভার্ব, মূল লিখে দিলাম, মূল ভার্ব। তাহলে সাবজেক্ট, মূল ভার্ব, অবজেক্ট। তাহলে আই ইট ভাত ইংরেজি রাইস, আমি ভাত খাই ইংরেজি কি? আই ইট রাইস। আমি ভাত খাই, আই ইট রাইস। এখন আসেন, এই একটি বাক্য দিয়ে আমরা 6টি বাক্য তৈরি করব এবং 6টি স্ট্রাকচার দাঁড় করাবো। কিভাবে? আমি ঢাকা যাই, আই গো টু ঢাকা, ঢাকা। এখন আমি যদি, এটা হচ্ছে আরেকটা জিনিস আপনাদেরকে সাইড দিয়ে শিখাই, সেটা হচ্ছে বাক্য 6 ধরনের হয়। 6 ধরনের বাক্য হয়। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, মানে হা বোধক। 2 নম্বর হচ্ছে নেগেটিভ, নেগেটিভ, না বোধক। 3 নম্বর হচ্ছে কোশ্চেন,
প্রশ্নবোধক। 4 নাম্বার হচ্ছে নাবোধক প্রশ্নবোধক, নেগেটিভ ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ ঠিক আছে, ইন্টারোগেটিভ প্রশ্নবোধক। তারপর হচ্ছে ডব্লিউএইচ নেগেটিভ। এই 6টা অংশে আমরা একটা সেন্টেন্সকে আমরা 6টা অংশে বিভক্ত করব এবং 6টা ভাগে পড়ব। তাহলে একটা সিচুয়েশনকে আমরা কি করতে পারি, 6টা সিচুয়েশনে দাঁড় করে দিতে পারতেছি এবং 6টা সিচুয়েশন আমরা কিভাবে কথাটা বলতে হবে সেগুলা শিখবো। তাহলে আমরা এটা কি শিখবো, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, আমি ঢাকা দেয়, এটা হচ্ছে হাবোধক। এটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ, হ্যাঁ, মানে আমরা এটা কোনো নেগেটিভ সাউন্ড করতেছে না, কোনো কোশ্চেন সাউন্ড করতেছে না, কোনো নেগেটিভ কোশ্চেন সাউন্ড করতেছে না। ঠিক আছে, এখন আসি এটা যদি হাবোধক হয়, এরপর নেগেটিভ কিভাবে করবো, এই শব্দ এই লাইনটাকে আমরা আবার নেগেটিভ লাইনে তৈরি করব। কিভাবে, কোন সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভ করতে হয়, আমি আবার বলছি, কোন সেন্টেন্সকে যদি নেগেটিভ করতে হয় তাহলে ভার্বের আগে একটা নট বসাইতে হবে, বা নেগেটিভ সাউন্ড বা নেগেটিভ শব্দ বসাইতে হবে ভার্বের আগে। ঠিক আছে, এখন আমি ঢাকা যাই, এটা হচ্ছে আই গো টু ঢাকা। আমি ঢাকা যাই না, আমি ঢাকা যাই না, তাহলে ইংরেজি কি করতে হবে, যেহেতু নেগেটিভ করতে হবে আমাদের, না করতে হলে আমি ঢাকা যাই না, ইংরেজি কি হবে, আমি ঢাকা যাই না, ইংরেজি কি হবে, আমি হচ্ছে আই গো, ঢাকা যাই হলো গো টু ঢাকা। আমি বলছি নেগেটিভ করতে হলে বারবার আগে না বসবে, নেগেটিভ ওয়ার্ড বলবে, তাহলে এখানে কি নেগেটিভ ওয়ার্ড কি নট হবে, শুধু নট হবে না, নটের সাথে একটা ডো আসবে, ডো নট গো টু ঢাকা, আমি ঢাকা যাই না, ইংরেজি হলো আই ডো নট গো টু ঢাকা। আর আমরা যদি এটাকে সংক্ষেপে বলে ডোন্ট, DONT, ডোন্ট, তাহলে আমি ঢাকা যাই না ইংরেজি হচ্ছে আই ডোন্ট গো টু ঢাকা। তাহলে আমি ঢাকা যাই ইংরেজি কি, আই গো টু ঢাকা, আমি ঢাকা যাই না, আই ডোন্ট গো টু ঢাকা। তাহলে এই ডোন্ট কেন আসবে এটা আমরা পরে আরো পরে ব্যাখ্যা করবো, এত সহজে হঠাৎ করে বুঝবেন না সবকিছু। তাহলে আমি ঢাকা যাই না ইংরেজি কি হচ্ছে আই ডোন্ট গো টু ঢাকা। এবার আসেন আমরা ইন্টারোগেটিভ করবো, আমি কি ঢাকা যাই, আমি কি ঢাকা যাই, ইংরেজি কি হবে, প্রশ্নবোধক করলে আমি কি ঢাকা যাই, প্রশ্নবোধক, তাহলে কি আসবে, মনে রাখবেন যে কোনো ইন্টারোগেটিভ বাক্য মানে প্রশ্নবোধক বাক্যে অক্সিলিয়ারি ভার্বটা আগে চলে আসে, কি চলে আসে, অক্সিলিয়ারি ভার্ব আগে চলে আসে। এখন প্রশ্ন আসতে পারে, এখন তো অক্সিলিয়ারি ভার্ব নাই, আমি ঢাকা যাই, ঢাকা যাওয়ার সাথে অক্সিলিয়ারি ভার্ব কোথায়, আমি কি ঢাকা যাই, এখানে অক্সিলিয়ারি ভার্ব নাই। হ্যাঁ, এই জায়গায় আমরা বলছিলাম যে এই ডোটা কেন আসলো, যখন কোনো বাক্যকে নেগেটিভ করবেন এবং এর ওই বাক্যটার মধ্যে কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকবে না, যেমন আমরা ঢাকা যাই, আমি ঢাকা যাই, আই গো টু ঢাকা, এই বাক্যটা আমরা নেগেটিভ করছিলাম, হ্যাঁ, কিন্তু এই বাক্যটার মধ্যে নেগেটিভ করছি, কিন্তু এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব ছিল না, এই গোটা হচ্ছে প্রেজেন্ট মূল ভার্ব, এটা হচ্ছে ঢাকা অবজেক্ট, আর এটা হচ্ছে আই সাবজেক্ট, তাহলে এখানে মেইন ভার্ব এটা কিন্তু অক্সিলিয়ারি ভার্ব নাই, যে কারণে এই ডোটা একটা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আসছে, আমরা অক্সিলিয়ারি ভার্ব আগে পড়ছিলাম। ঠিক আছে, তাহলে এই যে ডোটা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আসছে, এটা রুলস এর কারণে আসছে, নিয়মের কারণে, কারণ আমরা জানি যে কোনো বাক্যকে নেগেটিভ করতে হলে ভার্বের আগে নট বসবে এবং একটা সাথে অক্সিলিয়ারি ভার্ব লাগবে, অক্সিলিয়ারি ভার্বের সাথে নটটা বসাইতে হবে, যে কারণে ডোর সাথে নট আসছে। ঠিক আছে,
এবং ডোন্ট এসে। এখন প্রশ্নবোধক বাক্যের বেলায় আমরা কি করবো? অ্যাফার্মেটিভ বাক্যের বেলায় আমরা অক্সিলারি ভার্বটাকে আগে নিয়ে আসবো। আমি আবার বলছি, অক্সিলারি মানে প্রশ্নবোধক সেন্টেন্স তৈরি করতে হলে যে কোনো প্রশ্নবোধক বাক্যে অক্সিলারি ভার্ব মানে হেল্পিং ভার্ব, যে ভার্বটা সাহায্য করে, এই সাহায্যকারী ভার্বটাকে আগে নিয়ে আসতে হবে। তবে আমি ঢাকা যাই ছিল, আই গো টু ঢাকা। আমি কি ঢাকা যাই, তাহলে অক্সিলারি ভার্ব এখানে ডো আছে, ডোটা আগে চলে আসবে। ডো পরে সাবজেক্ট আসবে, ডো আই গো টু ঢাকা। যারা বুঝবেন না তারা কমেন্টস করবেন, হ্যাঁ কমেন্টস করবেন, মেসেঞ্জারে মেসেজ করতে পারেন, কোনো সমস্যা নাই, যে কোনো সময় রিপ্লাই দিব। আমার কথা হচ্ছে আপনারা আমাদের ভিডিও দেখে যদি একটা ওয়ার্ডও শিখতে পারেন তাহলে আমি সফল। এখন প্রশ্ন হচ্ছে ডো আই গো টু ঢাকা, এটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে কি হচ্ছে, আমি কি ঢাকা যাই, প্রশ্ন করলে কি হবে, ডো আই গো টু ঢাকা। আমরা চারটা শিখলাম, একটা দুটা তিনটা আসলো, আরো দুইটা রয়ে গেছে, হ্যাঁ আরো তিনটা রয়ে গেছে। এবার আসেন, আমি কি ঢাকা যাই ইংরেজি হলো ডো আই গো টু ঢাকা। এখন এটাকে যদি আমরা নেগেটিভ করি, আমি কি ঢাকা যাই না, প্রশ্ন করলাম, এই যে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ, প্রশ্ন করবো আবার নেগেটিভ সাউন্ড আসবে। তাহলে আমি কি ঢাকা যাই না, ইংরেজি কি হবে, আমি কি ঢাকা যাই না, নেগেটিভ ইন্টারোগেটিভ। তাহলে কি হবে, এই অক্সিলারি ভার্বের সাথে একটা নট আসবে, সবসময় নটটা অক্সিলারি ভার্বের সাথে বসে। শুধু যাই না, যাই না ইংরেজি কি ডোন্ট, ঠিক আছে, মানে না ইংরেজি কি নট, নটটা বোঝাইতে হবে কোথায়, একটা অক্সিলারি ভার্বের সাথে। যেহেতু অক্সিলারি ভার্ব ডোর আছে, তাহলে আমরা ডোর সাথে নটটা কোথায় দেবো, ডোন্ট। করে আই গো টু ঢাকা, আই গো টু ঢাকা। তাহলে এটা হয়ে গেল কি, আমি কি ঢাকা যাই না। আমরা অনেক সময় এইসব কথা বলি, এই আমি কি ঢাকা যাই না, আমি কি খেলি না, আমি কি পড়ি না, আমি কি ভাত খাই না, আমি কি তোমার কথা শুনি না। তাহলে এই শব্দগুলো, এই লাইনগুলো কিভাবে আসবে, আগে ডোন্ট আসবে, পরে আই গো, আই দিয়া করতে হবে, বা ডোন্ট পরে সাবজেক্ট, পরে বার করে অবজেক্ট। এরপরে আসি ডোপ্লেস কোয়েশ্চেন। ডোপ্লেস কোয়েশ্চেন কি, এই জিনিসটা একটু বোঝাই। ডোপ্লেস কোয়েশ্চেন কি, ডব্লিউএস ওয়ার্ড আগে জানতে হবে। ডব্লিউএস ওয়ার্ড, ওয়ার্ড অর্থ কি, হুইচ, হোম, অর্থগুলো লিখে দেবে সাথে। এই যে আমি লিখলাম হোয়াট, হুইচ, হোম, হোয়ার, হাউ, হাউ মাচ, হাউ মেনি। এই যে শব্দগুলো দেখতেছেন, প্রত্যেকটা শব্দের সাথে ডব্লিউএইচ আছে, ডব্লিউএইচ আছে, ডব্লিউএইচ আছে। এই ডব্লিউএইচ সব যুক্ত যতগুলো ওয়ার্ড আছে, যেগুলো প্রশ্ন করে, প্রত্যেকটা শব্দকে বলা হয় ডব্লিউএইচ ওয়ার্ড। আর এই ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা যখন কোনো প্রশ্ন করা হবে, সেটাকে বলা হবে ডব্লিউএইচ কোশ্চেন। আমি আশা করি বুঝতে পারছেন যে ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা যে প্রশ্ন করা হয় সেগুলো হচ্ছে ডব্লিউএইচ কোশ্চেন। আমি একটু লিখে দেই, তো নোট করতে চান যে ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা যে প্রশ্ন করা হয় তাকে বলে ডব্লিউএইচ কোশ্চেন, ডব্লিউএইচ কোশ্চেন। ঠিক আছে,
কোশ্চেনটা সুন্দর করে লিখে দিচ্ছি, ইউ ইউ ই ই এস টি আই ও এন, ডব্লিউএস কোশ্চেন। এবার তাহলে আমরা এই ডব্লিউএস কোশ্চেন শিখবো এখন। হ্যাঁ, ডব্লিউএস কোশ্চেন, এই যে আমরা আগে লিখছিলাম আমি ঢাকা যাই, আমি কোথায় যাই, এই যে ডব্লিউএস কোশ্চেন, আমি কোথায় যাই, আমি কখন যাই, আমি কিভাবে যাই, এই যে প্রশ্নগুলো সবগুলো হচ্ছে ডব্লিউএস কোশ্চেন। আমি লিখলাম আমি কোথায় যাই, ইংরেজি কি হবে? ডব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে একটা রুলস আপনারা লিখে নিতে পারেন। আমি লিখে দিই, প্রথমত ডব্লিউএস ওয়ার্ড, পরে হবে অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, পরে হবে সাবজেক্ট, সাবজেক্ট। হ্যাঁ, ডব্লিউএস ওয়ার্ড, অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্ট, তারপরে হচ্ছে মেইন ভার্ব। মেইন ভার্ব পরে অবজেক্ট। এটা পারলে মুখস্থ করে নেন, আর না পারলে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। তাহলে কি হচ্ছে? ডব্লিউএস ওয়ার্ড, অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট। তাহলে আমি কোথায় যাই, এখানে প্রথমে কি আসবে? ডব্লিউএস ওয়ার্ড। তাহলে ডব্লিউএস ওয়ার্ড এখানে কোথায়? কোথায়, হোয়ার, হোয়ারটা কি ডব্লিউএস ওয়ার্ড। তাহলে দেখলাম হোয়ার, হোয়ার। তারপরে আসি অক্সিলিয়ারি ভার্ব। এই বাক্যে কি কোনো অক্সিলিয়ারি ভার্ব আছে? নাই। যেহেতু নাই, তাহলে আমরা ডো আনবো। যে বাক্যে অক্সিলিয়ারি ভার্ব থাকবে না, যে বাক্যে, আমি আবার বলি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায় বিশেষ করে যে বাক্যে অক্সিলিয়ারি ভার্ব থাকবে না, সেই বাক্যে ডো, ডিড, ডান এগুলো আনতে হবে, ডো, ডিড, ডান। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেহেতু ডো আনলাম, হোয়ার, ডো। তারপরে আসবে সাবজেক্ট। সাবজেক্ট এখানে কি? আই, আমি। হোয়ার ডু আই, তাহলে ভার্ব কোনটা? যাই। এখানে যেহেতু সাবজেক্টের উপরে মেইন ভার্ব আছে গো, হোয়ার ডু আই গো, আমি কোথায় যাই। তারপরে অবজেক্ট বলতে কিছু নাই এখানে, তিনটাই কভার করে ফেলছে, আর কিছু লাগবে না, শেষ। তাহলে আমি কোথায় যাই ইংরেজি কি? হোয়ার ডু আই গো। হোয়ার শব্দটা ওয়ার, শব্দটা ওয়ার আমরা যখন ইংলিশে উচ্চারণ করবো সঠিক হয়ে যাবো। এখানে হোয়ার আমরা বাংলায় বলে থাকি, কিন্তু আসলে উচ্চারণ ওয়ার। ওয়ার ডু আই গো, ওয়ার ডু আই গো, আমি কোথায় যাই। এখন আমি যদি প্রশ্ন করি তুমি কোথায় যাও, ইংরেজি কি হবে? তুমি কোথায় যাও, ইংরেজি কি হবে? ওয়ার, প্রথমে ওয়ার আসবে, ওয়ার ডু, সাবজেক্ট আসবে ইউ, গো, ওয়ার ডু ইউ গো, তুমি কোথায় যাও। ওকে, আমার মনে হয় আজকে প্রেজেন্ট ইনডিফিনিট এতটুকু যথেষ্ট। আমরা নেক্সটে আরো একটু আজকে একটু প্র্যাকটিস করতে যাই। হ্যাঁ, আমি একটা লাইন বলবো, আপনারা আরো 6টা করতে হবে। আচ্ছা, আরেকটা বাকি ছিল, আরেকটা বাকি ছিল ডব্লিউএস নেগেটিভ। হ্যাঁ, আমি কোথায় যাই, আমি কোথায় যাই না, আমি কোথায় যাই না। তাহলে আমি কোথায় যাই না, এটাও প্রশ্নবোধক এবং নেগেটিভ, এবং ডব্লিউএস ওয়ার্ড আছে। তাহলে ডব্লিউএস কোশ্চেন এবং নেগেটিভ। তাহলে আমি কোথায় যাই ইংরেজি কি হবে? যেহেতু আমরা বলছিলাম ডব্লিউএস ওয়ার্ডের ক্ষেত্রে কি আসবে? ডব্লিউএস ওয়ার্ড আগে আসবে। তাহলে ডব্লিউএস ওয়ার্ড কোনটা? হোয়ার, হোয়ার। যাই না, নেগেটিভ আসবে। তাহলে আমরা জানি ডব্লিউএস ওয়ার্ডের পরে অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্বের সাথে নট বসবে। হোয়ার ডোন্ট, পরে সাবজেক্ট হিসেবে আই, পরে যাওয়া ইংরেজি কি? গো। ওয়ার ডোন্ট আই গো, আমি কোথায় যাই না, ওয়ার ডোন্ট আই গো। এই হচ্ছে 6টা লাইন। তাহলে আমরা একটা টেন্স দিয়ে, টেন্সের একটা গঠন দিয়ে 6টা বাক্য তৈরি করেছি। এরকম 12টা টেন্সের গঠন আছে। এই 12টা টেন্সের গঠন দিয়ে 6 12 72টা আইটেম যখন আমরা শিখে ফেলবো, ইনশাআল্লাহ ইংরেজি আমাদের কাছে 90% বা 80% ক্লিয়ার হয়ে যাবে। পরে আরো জিনিস আমরা শিখবো।